কথামালা এবং ভাষা ও ভবিষ্যতের যৌথ প্রযোজনায় অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিন, তৃতীয় বছরের দ্বিতীয় দিন। আমাদের পরবর্তী গল্পকার যারা আছেন সেই গল্পকারদের আমি একটু ডেকে নেব মঞ্চে। আমাদের পরবর্তী গল্পকার মোনালিসা চন্দ। এত দূর দূর থেকে যারা সব গল্প শুনতে এসেছেন সেই গল্পপ্রিয় সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে আমার গল্প শুরু করছি। গল্পের নাম দাবি। দাবি শোনা যাচ্ছে না? কাগজ, বাঁশের চাঁচের তৈরি চাটাই ইত্যাদির ওপর লেখার পর জয়ার খুব ইচ্ছে হলো, হ্যালো, এবার ঠিক আছে না? কাগজ, বাঁশের চাঁচের তৈরি চাটাই ইত্যাদির ওপর লেখার পর জয়ার খুব ইচ্ছে হলো বড় একটা প্ল্যাকার্ড তৈরি করার। কিন্তু তার জন্য চাই কাপড়। নতুন কাপড় আর কোথায় পাবে জয়া? তবু বাক্স ঘেঁটে নিজেরই একটা হালকা রঙা পুরনো শাড়ি বের করে সেটাকেই কেটে কুটে একখানা প্ল্যাকার্ড বানালো সে। তারপর অনেকক্ষণ সময় নিয়ে তাতে লিখল, অত্যাচারীর শাস্তি চাই। লেখার কালি, তুলি, চাঁচ, কাগজ সবই দিয়ে গেছিল এলাকার বিমলা দিদিমণি। টুকরো একটা কাগজে লিখে দিয়ে গেছিল স্লোগানটাও। দীর্ঘদিনের অনভ্যাসে হাতের লেখা ভালো হচ্ছিল না জয়ার, তবু সে লিখেছে ধরে ধরে। লেখার সময় বারবার দিনু মাস্টারের কথা মনে পড়ছিল তার। কতবার বলেছিল মানুষটা, ওরে স্কুলে আয়, লেখাপড়াটা ছাড়িস না। তখন কে শোনে কার কথা? মিছিলে গিয়ে যেন নবজন্ম হয়েছে জয়ার। উত্তেজনার উত্তাপ ছুটে বেড়াচ্ছিল তার নেতিয়ে থাকা শিরা উপশিরায়। এত এত মানুষ বিচার চাইছে মেয়েটার জন্য। আহা, বিচার যেন সে পায়। আবেগে কতবার যে চোখে জল এলো, আর কতবার যে আঁচলে তা মুছল। মিছিলে চলতে চলতে ভাবছিল জয়া, কালকে কালকে আবার সে আসবে। ছিনিয়ে আনতেই হবে বিচার, যে করেই হোক। যে প্ল্যাকার্ডটা সে বানিয়েছে তার দুধারে দুটো কঞ্চি জড়িয়ে সেটাকে নিয়েই হাঁটবে কাল। পূর্ণিমাকে একটা দিক ধরতে বলবে, অন্য দিকটা ধরবে সে। পূর্ণিমা তার পাশের ঝুপড়িতে থাকে। সে শুধু তার প্রতিবেশিনী নয়, তার সুখ দুঃখের একমাত্র সাথীও। মিছিলে হাঁটল জয়া, তবে তার দরুন বড্ড চড়া দাম দিতে হলো তাকে। সন্ধেয় বাড়ি ফিরে ঘরে খাবারের জুত নেই দেখে রাগে ফুঁসছিল সুবল। ফুঁসতে ফুঁসতে গিলতে বসেছিল সঙ্গে আনা বোতলটা, যেটা সাধারণত সে কিছু খাবারের সঙ্গে আয়েশ করে রাত্রে গলায় ঢালে। আজ খালি পেটে পড়া সে ধেনো তার তীব্র তেজে চট করে দখল নিয়ে ফেলল সুবলের বোধবুদ্ধির ভাণ্ডটির। ফলে ঘরে ফেরা মাত্র ক্লান্ত জয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে তার টুঁটিটা টিপে ধরতে একটুও হাত কাঁপল না বেহেড আর বলশালী সুবলের। বউদের যে শাসনে রাখতে হয় এই জ্ঞানটা তার তখনও টনটনে। মেয়েদের চেঁচামেচি, লাফালাফি, মিটিং মিছিল মোটে বরদাস্ত করে না সে। বউটা তার ধিঙ্গি ছিলও না, ঘরোয়া আর শান্তশিষ্টই ছিল। এই হুচুকের হাওয়ায় তাকে এমন করে বিগড়তে দিলে চলবে কেন সুবলের? সুবলের মুহুর্মুহু হুঙ্কার কানে আসায় বস্তির আর 5টা মেয়ে বউকে জুটিয়ে নিয়ে পূর্ণিমা যখন ছুটে এলো, জয়া ততক্ষণে নিথর। তার বিস্ত্রস্ত বাস শরীরটা ঢাকতে গিয়ে হাতের কাছে চাদর, কাপড় কিছুই খুঁজে পেল না পূর্ণিমা। পেল সেই প্ল্যাকার্ডটাই। বাল্বের ম্লান আলোতেও যে প্ল্যাকার্ডের ওপর জলজল করছিল আজন্ম মৃদুকণ্ঠী শান্তশিষ্ট জয়ার অন্তিম আর নিরুচ্চার দাবিটুকু, অত্যাচারীর শাস্তি চাই। পরবর্তী এবং শেষ গল্পকার ভূপাল চক্রবর্তী, এবং এরপর এই দুটি গল্প নিয়ে আলোচনা করবেন শ্রীমতী ঝিমলি নন্দী।
আমার গল্পের নাম হিমাদ্রির একটি দিন। আলাদা করে জোড়া মেকানিক্যাল নিউজপেপারে গাঢ় সবুজ অরণ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একগুচ্ছ আবাসন। আমরা জানি আপনার স্বপ্নের ঠিকানা। সবুজ কন্ট্রাস্টের নিচে উজ্জ্বল সাদা রঙের লেখাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে সত্যিই স্বপ্নের জগতে ডুবে যায় হিমাদ্রি। স্বপ্নরাই পারে মধ্যবিত্তের আর 5টা অস্থিরতাকে ভুলিয়ে দিতে। পরের পাতাতেও স্বপ্ন, আবাসনের একটা ঘর আর ঘরের জানলার বাইরের দৃশ্য। প্রায় সিলিং ছোঁয়া কেসমেন্টের ওপারে সবুজ ঘাসের লন, চারদিকে পাম আর এরিকার বেষ্টনীর মাথায় নীল আকাশ। ঘরের ভেতরে আড়াআড়ি ঘাস রঙের সোফা, উডেন টেক্সচার ফ্লোর। হিমাদ্রি সোফাটায় বসে পাতা উল্টালো। মসৃণ ত্বকের মেয়েটি এসেছে, প্রায়শই আসে। সে একটি বিশেষ বডি অয়েলের কথা বলতে চায় হিমাদ্রিকে এবং তাকে দেখাতে চায় শরীরের গভীরে ঢাকা ত্বকের মসৃণ তরঙ্গায়িত উজ্জ্বল্য। হিমাদ্রি তার নিজের কোঁচকানো খড়ি ফোঁটা ত্বকের দিকে তাকিয়ে নিঃশব্দে পাতা উল্টায়। পাশ ফিরিয়ে হিমাদ্রি দেখে সেই মেয়েটি ঠোঁটে হালকা একটা হাসির তরঙ্গ ভাসিয়ে তাকে বলছে, আপনার ত্বকই আপনার পরিচয়। তার মানে সে কি পরিচয়হীন? মেয়েটির থেকে সসংকোচে চোখ নামিয়ে পরের পাতায় যায় হিমাদ্রি। একটা আগো পাতার লম্বালম্বি অর্ধেকটা নেই, বাকি অর্ধেকটা পাতা থেকে প্রবল বেগে একটি সুদৃশ্য 4 চাকার গাড়ি কাগজটাকেই ফার্দা ফাঁই করে বেরিয়ে দিতে চাইছে। লেখার অক্ষরগুলোকে যেন ছিঁড়ে খুঁড়ে দেবার এক আশ্চর্য তাড়না। হিমাদ্রি 4 চাকাটা থামিয়ে তার ভেতরের দৃশ্যমান সিটে একবার বসার বাসনা জাগায় এবং প্লাস্টিকের চেয়ারে অনেকক্ষণ বসে থাকায় পশ্চাৎ দেশের অসারতা অনুভব করে অর্ধেক পাতাটাকে নিঃশব্দে পাশ ফেরায় সে। সাদা কাপড়ে সার দিয়ে মুড়ে রাখা গাজার মৃত শিশুদের ছবি। হিমাদ্রি না দেখার ভান করে পাশের কলমে তাকায়। পুকুরে বস্তাবন্দি স্কুল পড়ুয়া কিশোরের লাশ। পাশের কলামে বিহারের গৃহবধূ ধর্ষণে অভিযুক্তের জামিন মঞ্জুর। বাঁদিকের টুকরো খবরের কলামে রাম মন্দিরের ভূমি পুজোর দিন ঘোষণা। তার নিচে কুয়োয় মিলল সদ্যজাত কন্যার দেহ। তার ঠিক নিচে গত 11 বছরে পশ্চিমবঙ্গে প্রায় 7,000 স্কুল বিলুপ্ত। একেবারে আনকরা পাঠক হলে আচমকা খাদে পড়ে যাবার মতো অবস্থা হতো তার। মনে হতো সুস্বাদু মাছের মাংসে লুকিয়ে থাকা কাঁটা গলায় আটকেছে। কিন্তু হিমাদ্রির কাছে এসব খুব একটা নতুন নয়। নানাভাবে সে নিজেই এইসব খবরের খুব কাছাকাছি বাস করে। খুন, ধর্ষণ, চুরি, ভেসে ওঠা লাশ, সদ্যজাতের পরিকল্পিত মৃত্যু, এসব শহরের কোথাও না কোথাও ঘটেই। গাজার ঘটনাও স্বাভাবিক। অপরাধ ব্যক্তি থেকে গোষ্ঠী এবং সেখান থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেলে এটাই তো হয়। তবু হিমাদ্রি বিপন্ন বোধ করে। পাতা উল্টাতে ইচ্ছে করে না, ভয় করে। বিজ্ঞাপন তার ইমোশনকে কাঙ্ক্ষিত স্বপ্নের কাছাকাছি নিয়ে গিয়ে গলা টিপে ধরে। তাকে আড়াল করে একটা সিরিয়াস খেলার টোপ তাকে সময়ের জাঁতাকলে ঢুকিয়ে দেয় রোজ। কাগজ পাঠ করে রেখে সে তার ষোড়শী কন্যাটিকে ডাকে যেন আর্তনাদ। কোথায় থাকিস সারাদিন? চুপ করে বস আমার পাশে, কোথাও যাস নে। নমস্কার। এবারের 2টি গল্প, আরও 2টি ছবি, মোনালিসা চন্দ্রের দাবি
এই দাবি আমরা জানি যে অভয়ের সময় থেকেই মেয়েদের এই মিছিলে অংশগ্রহণ করার ইচ্ছা এবং এগিয়ে যাওয়া, কিন্তু সেইটাকে সমাজ ভালো করে নেয় না। তো এখানেও মোনালিসা চন্দ্রের গল্পেও সেই একই, আমরা দেখি যে জয়াকে সুবল শেষ পর্যন্ত মেরেই ফেলে এবং সেই বিশ্বস্ত বাস বিবস্ত্র প্রায় জয়ার শরীরের সামনে উজ্জ্বল হয়ে থাকে প্ল্যাকার্ডটি। আমার গল্পটি ভালো লেগেছে কারণ এটা সমাজের একটা জীবন্ত ছবি এবং শেষ গল্পটি ছিল ভূপাল চক্রবর্তীর। খুব একটা অভিনব পদ্ধতিতে গল্পটাকে সাজানো হয়েছে, যে হিমাদ্রির একটি দিন, হিমাদ্রি একটি পত্রিকা উল্টাতে উল্টাতে এক একটি কলমে এক এক রকম ঘটনার সম্মুখীন হয় এবং তার ভেতরে আমরা পশ্চিমবাংলার আজকের যে বাস্তব চিত্র সেগুলো প্রত্যেকটারই মুখোমুখি হই। সেগুলো কোনোটাই খুব সহনীয় নয়, কোনোটাই খুব সুখের বা শান্তির নয়। যেমন সেখানে ত্বকের বিজ্ঞাপন থাকে, আবার গৃহবধূ ধর্ষণ ইত্যাদি কঠিন যে সমাজচিত্র, নারীর অবমাননা, সেগুলো ফুটে ওঠে এবং শেষ পর্যন্ত শেষ হয় হিমাদ্রি, তার ভয় হয়, তা সে এই ঘটনাগুলো কোনোটারই হয়তো প্রত্যক্ষ অভিজ্ঞ নয়, কিন্তু তার মধ্যে এগুলো চলে কারণ সেই ঘটনাগুলোর খুব কাছাকাছি আমাদের মতো সেও একজন অধিবাসী এবং শেষ পর্যন্ত সে তার ষোড়শী মেয়েটিকে ডাকে, তার ভয় পায় যে তার মেয়ের উপরেও কবে অত্যাচার নেমে আসবে। আমি এটুকুই বুঝেছি। নমস্কার। কথামালার পক্ষ থেকে আমি 5 জন গল্পকার এবং আলোচক যিনি, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই উপস্থিত সমস্ত দর্শক এবং শ্রোতাদের। আমাদের এই মুহূর্তের অনুগল্প পাঠের অনুষ্ঠান শেষ হলো।